গল্পের আসরে আমি সন্দীপ। আমাদের আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা একটি ছোট গল্প। গল্পের নাম সত্যি নয়। গল্পটা গুপির কাছে শোনা। দলের মধ্যে মেলা লোক ছিল। মেজমামা, ভজাদা, জগদীশবাবু, গুপির শেষদা, গুপি আর শিকারীরা দুজন। সারাদিন বনে জঙ্গলে পাখিটাকি আর মেলা খরগোশ তাড়িয়ে বেরিয়ে সন্ধ্যের আগে সকলে বেজায় ক্লান্ত হয়ে পড়েছিল। জমিদারবাবু ঘোড়া গাড়ি এসে বাজ পড়া বটগাছের তলায় অপেক্ষা করে থাকবে। ওরা জন্তু জানোয়ার মেরে ক্লান্ত হয়ে গাড়ি চেপে জমিদার বাড়ি যাবেন। সেখানে স্নান টান করে রাতে খুব ভোজ হবে। কিন্তু কি মুশকিল, আধ ঘন্টা অপেক্ষা করবার পরও যখন গাড়ি এলো না, শিকারীরা দুজন খোঁজ করবার জন্য এগিয়ে গেল। এরা সব গাছতলায় পা মেলিয়ে যে যার মতো পড়ে রইল। আরও মিনিট কুড়ি গেল। দিব্যি চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। তখন জগদীশচন্দ্রবাবু লাফিয়ে উঠে পড়লেন। ওই তোরা, এই জঙ্গলে নিশ্চয়ই বাঘ আছে। এদিকে খিদেই সকলের পেট জ্বলে যাচ্ছে, তার উপর দারুণ পায়ে ব্যথা। কিন্তু ও কথা শুনেই সবাই তরাক করে লাফিয়ে উঠল। বেশ তারার আলো হয়েছে। তার মধ্যে মনে হলো যেন ডান দিকে খানিকটা এগিয়ে গেলে জঙ্গলটা পাতলা হয়ে এসেছে, সেখানে যেন আলো বেশি। সেদিকে খানিকটা যেতেই সবাই অবাক হয়ে দেখল সামনেই এক বিশাল পোড়ো বাড়ি। মেজমামা তো মহা খুশি। বাহ, খাসা হলো। এবার শুকনো কাঠ খুঁড়ো জেলে দুপুরের খাবারের জন্য যে বড় হাঁড়িটা আনা হয়েছিল তাতে করে খরগোশের মাংস রাঁধা যাবে। নিদেন একটু বিশ্রাম তো করা যাবে। সবাই খুশি হয়ে বাড়ির দিকে এগিয়ে চলল। গেটটা কবে থেকে ভেঙে ঝুলে রয়েছে। একটু একটু বাতাস দিচ্ছে, তাতে ক্যাঁচ কোঁচ শব্দ করছে, বিশ্রী লাগে। পথে সব আগাছা জন্মে গেছে। বাগানটা তো একেবারে সুন্দরবন। প্রকাণ্ড বাড়ি, প্রকাণ্ড বারান্দা। বারান্দার উপর উঠে জগদীশবাবু শ্বেত পাথরের মেঝের উপর বেশ করে পা ঘষে কাদামাটি পরিষ্কার করে ফেললেন। গুপির শেষদা একটু এদিক ওদিক তাকিয়ে দেখে বললে, জায়গাটাকে সেরকম ভালো মনে হচ্ছে না। শেষদার যেমন কথা, ঘোর জঙ্গলের পোড়ো বাড়ি, আবার এর থেকে কত ভালো হতে পারে। গুপি আবার বললে, এই বাড়িটার বিষয়ে আমাদের চাকর হরি একটা অদ্ভুত গল্প বলেছিল। এদিকে কেউ আসেও না। একেবারে ভাঙা বাড়ি কিন্তু নয়, দরজাগুলো সব বন্ধ রয়েছে। কেউ বাস করাও একেবারে অসম্ভব নয়। তখন সকলে মিলে মহা হাঁক ডাক লাগিয়ে দিলেন, কিন্তু কোনো সাড়া শব্দ নেই কারো। সকলের যে ঠিক ভয় করছিল তা নয়, কিন্তু কীরকম যেন অস্বস্তি লাগছিল। তাই সব এক জায়গায় জড়সড় হয়ে দাঁড়িয়েছিলেন। মেজমামা বললেন, যা যা, যেসব বীর পুরুষ, নে চল, দরজা ঠেলে খোল, রাধা ভাড়ার আয়োজন করা যাক। ঠেলা দিতেই দরজাটা অমনি খুলে গেল। খালি খালি সব বিশাল বিশাল ঘর, ধুলোতে ধুলোতে ভরা। সেকালের পুরানো চক মেলানো বাড়ি। মাঝখানে বিরাট এক উঠোন, তার মধ্যে আবার একটা লেবু গাছ আর একটা পেয়ারা গাছ। সবটাই অবশ্য আবছা আবছা। উঠানের পাশেই রান্নাঘর। সেখানে উনুন তো পাওয়া গেলই, এক বোচকা শুকনো খড় করে কাঠও পাওয়া গেল। মেজমামা দেখতে দেখতে জায়গাটা খানিকটা ঝাড়পোছ করে নিয়ে রাধা বাড়ার ব্যবস্থা করতে লাগলেন। তখনও একটু একটু আলো ছিল, কিন্তু ঘরের ভিতরটা বেশ অন্ধকার। তবে ওদের সকলের সঙ্গেই পকেট লণ্ঠনটা ছিল, শুধু চাই একটু জল। আর সকলে কেউ বা উঠোনের ধারে জুতো খুলে পা মেলে দেওয়ালে ঠেসান দিয়ে বসে পড়েছে। আবার কাউকে, যেমন গুপির সেজো দাদাকে খরগোশ কাটবার জন্য লাগিয়ে দেওয়া হয়েছে। তারাও বলছে জল না হলে পারবে না।
অগত্যা মেজমামা টিফিন ক্যারিয়ারের বড় ডিব্বাটা আর এক গাছি সরু দড়ি নিয়ে জলের চেষ্টায় চলে গেলেন। রান্নাঘরের ওপাশে সবজি বাগান ছিল, তার কোনায় একটা কুয়ো দেখা গেল। মেজমামা খানিকটা এগিয়ে গিয়েই থমকে দাঁড়ালেন। আহ, বাঁচা গেল! এখানে তাহলে লোকজন আছে। যা একটা থমথমে ভাব, আর গুপিটা যা বাজে বকে যে আর একটু হলেই ভয়ই ধরে যেত। এই তো এখানে মানুষ রয়েছে। একটা ছোকরা চাকর ধরনের লোক কুয়োর আশেপাশে কি যেন আতিপাতি খুঁজে বেড়াচ্ছে। মেজমামার হাতের আলো দেখে সে ভারী খুশি হয়ে উঠল। যাক, আলোটি এনে বড়ই উপকার করলেন বাবু। আমাদের বাবুর মাদুলিটা কোথাও পাচ্ছি না। বাবু আর আমাকে আস্ত রাখবেন না। মেজমামার মনটা খুব ভালো। তিনিও মাদুলি খুঁজতে লেগে গেলেন। আরে কীরকম মাদুলি রে? এখানে আবার তোর বাবুও বাস করেন নাকি? আমরা তো মনে করেছিলাম বুঝি পোড়ো বাড়ি। চাকরটা বললেন, আরে ছা ছা ছা, পয়সার অভাবেই পোড়ো বাড়ি। ওই মাদুলিটা আমার বাবুকে একজন সন্ন্যাসী দিয়েছিল। ঔষধ হাতে বাঁধা থাকলে যে ঘোড়াতেই বাজি ধরতেন জিতে যেতেন। আর এমনই করেই দেখতে দেখতে ফেঁপে উঠেছিলেন। টাকার গাদার উপর বসে থাকতেন। দেখি পাটা সরান, ওইখানটা একটু খুঁজি। হ্যাঁ, তারপর একদিন আমাকে বললেন, বড্ড জং ধরে গেছে রে, ওটাকে মেজে আন। মাজলামও। তারপর যে বিড়ি ধরাবার সময় কোথায় রাখলাম আর খুঁজে পাচ্ছি না। সেই নাগারে খুঁজেই বেড়াচ্ছি। এদিকে বাবুর সর্বনাশ হয়ে গেল। যে ঘোড়াতেই বাজি ধরেন সেই বাজি বাবু হেরে যান। এমনি করেই বাড়ি গেছে, বাগান গেছে, টাকা পয়সা গয়না গাটি হাতি ঘোড়া সব গেছে। এখন দুজনে দিনরাত সেই মাদুলি খুঁজে বেড়াই। উপর থেকে ভাঙা হেরে গলায় শোনা গেল, পেলি রে? না সার। বলি, খুঁজছিস তো নাকি শুধু গল্পই করছিস? বলতে বলতে একজন ফর্সা মোটা আধবোড়া লোক দোতলার বারান্দার ধারে এসে দাঁড়ালেন। দেখ দেখ, ভালো করে দেখ, যাবে কোথায়? ঠিক সে সময় মেজমামা একটু ঠেস দিয়ে পাটা আরাম করবার জন্য হাত বাড়িয়ে যেই না পাশের বারান্দায় থামটাকে ধরেছেন, অমনিই তার ছোট কার্নিসটা থেকে টুপ করে পুরনো লাল সুতোয় বাঁধা একটি মাদুলি মাটিতে পড়ে গেল। সুতোটা আলগা হয়ে গেল। মাদুলিটা গড়িয়ে চাকরটার পায়ের কাছে থামল। চাকরটার চোখ ঠিকরে বেরিয়ে আসবার জোগাড়। দেন কর্তা, দুটো পায়ের ধুলো দেন, বাঁচালেন আমাদের। উপর থেকে তার বাবুও দৌড়দার করে পুরনো শ্বেতপাথর বাঁধানো সিঁড়ি বেয়ে ছুটতে ছুটতে নেমে এলেন। পেয়েছিস? আর আমাদের ঠেকায় কে? বড় উপকার করলেন ব্রাদার। আসুন একটু কোলাকুলি করি। এই বলে দুহাত বাড়িয়ে মেজমামাকে জড়িয়ে ধরেন আর কি। এমন সময়, ও মেজমামা, ও নেপেন বাবু, কোথায় গেলেন? আর জল দরকার নেই, শিকারীরা ঘোড়া গাড়ি নিয়ে এসে হাজির হয়ে গেছে বলে দলে দলে সব এসে উপস্থিত। মেজমামা চমকে দেখেন চাকরটা, তার বাবু আর মাদুলি কিছুই কোথাও নেই। খালি পায়ের কাছে লাল সুতোটা পড়ে রয়েছে। আস্তে আস্তে সেটা কুড়িয়ে বললেন, চ, খিদেও পেয়েছে ভীষণ। পথে যেতে শিকারীরা বললে, সাহস তো আপনাদের কম নয়, ওটা ভূতের বাড়ি, তা জানতেন না? বহুকাল আগে এক জমিদার ছিলেন, রেস খেলে সর্বশান্ত হয়ে গেছেন, সেটা তারই বাড়ি। সেই জন্যই তো কেউ ওখানে আর যায় না। ধন্যবাদ। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও ধন্যবাদ।